সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আবার অনলাইন ক্লাসে তোমাদের সাথে যুক্ত হয়েছি। কানিস ফাতেমা, লেকচারার, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, বাবুগঞ্জ ডিগ্রি কলেজ, বাবুগঞ্জ, বরিশাল, বাংলাদেশ থেকে। আজকের বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, প্রথম পত্র, প্রথম অধ্যায়। আর আমাদের আজকের পাঠ সুমেরীয় সভ্যতা। এই পাঠ থেকে যা যা শিখবে: সুমেরীয় সভ্যতা কী, সুমেরীয় সভ্যতার রাজনৈতিক কাঠামো, অর্থনৈতিক কাঠামো, সামাজিক কাঠামো, ধর্মীয় কাঠামো, লিখন পদ্ধতি, তাদের সাহিত্য কেমন ছিল এবং সুমেরীয়দের অবদান সভ্যতায় কি কি আছে সেটা। তো এখানে একটু উল্লেখ করতে হয় যে আমরা যদি রাজনৈতিক কাঠামো, অর্থনৈতিক কাঠামো, সামাজিক কাঠামো, ধর্মীয় কাঠামো, লিখন পদ্ধতি, সাহিত্য এ কয়টা কি লিখি, তাইলে তবেই আমরা তার মধ্যে পেয়ে যাব সুমেরীয়রা সভ্যতায় কী অবদান রেখেছিলেন। অতএব আমাদের এই জিনিস কয়টা ভালো করে বুঝে পড়তে হবে। এখন আমরা যাচ্ছি যে সুমেরীয় সভ্যতা অবস্থানটা কোথায় ছিল সেটা বোঝানোর জন্য প্রথমে একটা মানচিত্র দিয়েছি। এই মানচিত্রতে আমরা আসব। তার আগে একটু দেখে নেই, আজ থেকে ৭,০০০ বছর পূর্বে প্রাচীন মিশরীয় সভ্যতায় সমকালীন টাইগ্রিস এবং মিশরীয় সভ্যতার সমকালীন ছিল এই সভ্যতাটা। টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী অঞ্চলে কয়েকটি বিচ্ছিন্ন সভ্যতা গড়ে ওঠে এবং এদেরকে একত্রিতভাবে বা সম্মিলিতভাবে মেসোপটেমিয়া সভ্যতা বলে। এই মেসোপটেমিয়া সভ্যতারই একটা সভ্যতা হলো আমাদের এই আজকের আলোচনার সুমেরীয় সভ্যতা। তো মেসোপটেমিয়া এই অঞ্চলটা বা ঐতিহাসিকটা সর্বপ্রথম এই অঞ্চলের নাম দেন মেসোপটেমিয়া। তার কারণ হলো গিয়ে, এর অর্থ হলো দুই নদীর মধ্যবর্তী ভূমি। এবং এই দুই নদীর মধ্যবর্তী ভূমি আসলেই এখানে মানচিত্রটা দেখলে তোমরা বুঝতে পারবা যে দুই নদীর মধ্যবর্তী ভূমিটাই হলো গিয়া এই আমাদের সভ্যতা। দুই নদী কি? ইউফ্রেটিস এবং টাইগ্রিস। ইউফ্রেটিস টাইগ্রিসের আরেকটা নাম হলো দজলা ও ফরাত। এই দুইটা নদী এর মধ্যবর্তী যে জায়গাটা, এটাই হলো আমাদের আলোচ্য বিষয়। এই টাইগ্রিস, ইউফ্রেটিস বা দজলা ফরাত নদীর মধ্যবর্তী ভূখণ্ড আরব মরুভূমির উত্তরাঞ্চলকে এমনভাবে ঘিরে রেখেছে, এর আকৃতি দেখতে অর্ধচন্দ্রের মতো। এটা হলো গিয়ে সৌদি আরব। তো এই আরব ভূমি, এটা তো পুরোই আরব ভূমি, এই দিকটা এই আরব ভূমি, এটাকে হলো গিয়া এমনভাবে রেখেছে, এই যে দেখো অর্ধচন্দ্র, এই জন্য বলা হয়েছে অর্ধচন্দ্র। এই অর্ধচন্দ্র আকারে এটাকে ঘিরে রেখেছে। এ কারণে ভূগোলবিদ ব্রেস্টেড এ অঞ্চলের নাম দিয়েছেন উর্বর অর্ধচন্দ্রিকা। কে এই নামকরণ করেছেন? উর্বর অর্ধচন্দ্রিকা এই নামকরণ করেছেন ভূগোলবিদের নাম হলো ব্রেস্টেড। ভূগোলবিদ ব্রেস্টেড। কি নাম দিয়েছে? উর্বর অর্ধচন্দ্রিকা। উর্বর অর্ধচন্দ্রিকা। উর্বর অর্ধচন্দ্রিকা এই নামটা দিয়েছে ব্রেস্টেড। এই আমরা যে আজকে যে সভ্যতাটা পড়ছি মেসোপটেমিয়া সভ্যতা, এই সভ্যতাটার নাম দিয়েছে উনি উর্বর অর্ধচন্দ্রিকা।
এরপরে আসি, এই উর্বর অর্ধচন্দ্রিকা নাম দিয়েছেন এবং এটা যে অর্ধচন্দ্রিকার আকৃতি সেটাও আমরা দেখালাম। এই এলাকায় দেখা গেছে যে পশ্চিমে, এখানে আমি আরেকটু দেখাচ্ছি, এটা আশা করি তোমরা লিখে নিয়েছো যাদের লেখানো বা মনে আছে। আমি এখন আরেকটু দেখাচ্ছি। এখানে পশ্চিমে মিশর থেকে শুরু করে পূর্ব পারস্য উপসাগর তীর পর্যন্ত এই উর্বর ভূমিটা বিস্তৃত ছিল। এখানে এই মানচিত্রে দেখো, পশ্চিমে হলো মিশর থেকে শুরু করে, পশ্চিমে মিশর থেকে শুরু করে এই মিশর থেকে শুরু করে পূর্বে পারস্য উপসাগর এই পর্যন্ত পারস্য উপসাগর তীর পর্যন্ত এই উর্বর এলাকা বিস্তৃত ছিল। এলাকাটি কৃষি উপযোগী হওয়ায় বিভিন্ন সময় বিভিন্ন জাতি যেমন সুমেরীয়, আক্কাদীয়, বেবিলনীয়, ক্যালেদীয় সভ্যতা এখানে গড়ে ওঠে। এইরকমই ভাবি এই সুমেরীয় সভ্যতাটা এখানে গড়ে উঠেছে। এরপরে আমরা হলো গিয়া আসি সুমেরীয় সভ্যতা খ্রিস্টপূর্ব। এখানে আবার একটু, যদিও আমি এর আগে একটা ক্লাসে তোমাদেরকে বলেছি যে খ্রিস্টপূর্বটা কি আর খ্রিস্টাব্দটা কি, আবার আজকে আবার একটু আলোচনা করছি যেহেতু তোমরা প্রথম বর্ষের এবং এটা আমার তোমাদের সাথে সম্ভবত দ্বিতীয় ক্লাস, সেই কারণে আলোচনাটা একটু করে নেই। যে এইটা মনে করো যে যীশু খ্রিস্টের জন্ম, এটা হলো যীশু খ্রিস্টের জন্ম। যীশু খ্রিস্টের জন্মের এই দিকে যত যাবে অত হলো পিছন বুঝাবে, আর যত এই দিকে যাবে অত সামনে বোঝাবে। তো সামনে বোঝানোর জন্য আমরা এটাকে খ্রিস্টাব্দ হিসাবে জানি। খ্রিস্টাব্দ আর এটা হলো খ্রিস্টপূর্বাব্দ, অর্থাৎ খ্রিস্টের জন্মের পূর্বের অব্দ মানে বছর। পূর্বাব্দ, খ্রিস্টপূর্বাব্দ। যীশু খ্রিস্টের জন্মের 1 বছর আগে খ্রিস্টপূর্বাব্দ, 1 বছর আগে হলো খ্রিস্টপূর্বাব্দ 1, খ্রিস্টপূর্বাব্দ। যীশু খ্রিস্টের জন্মের আগে খ্রিস্টপূর্বাব্দ 1, আর যীশু খ্রিস্টের জন্মের 1 এবং এদিকে হলো গিয়া 2 আর এদিকে যাবে 2। এভাবে যত পিছনে যাবে যত পুরনো হবে অত এদিকে সন বাড়তে থাকবে। তো এইভাবে, আর যত সামনের দিকে যাবে খ্রিস্টাব্দ বা সাল, এটা তত সামনের দিকে যাওয়া মানে সামনের দিকে বাড়বে। যেমন আমরা আছি এখন 2020 খ্রিস্টাব্দে বা 2020 সাল বলো, খ্রিস্টাব্দ বলো এটাই। আবার যদি 2020 খ্রিস্টপূর্বাব্দ বলে তাহলে যিশুর জন্মের 2020 সাল বছর আগে বা 2020 সাল আগে বা 2020 বছর আগের কথা বলা হয়েছে। তো আশা করি তোমরা খ্রিস্টাব্দ এবং খ্রিস্টপূর্বাব্দ সম্পর্কে বুঝেছ। এখানে আছে যে সুমেরীয়দের আদি নিবাস মেসোপটেমিয়া অঞ্চলে ছিল না। তারা খ্রিস্টপূর্ব 4000 অব্দের দিকে উত্তর পূর্ব দিকে অবস্থিত এলাকার পার্বত্য অঞ্চল হতে উন্নত জীবনযাপনের জন্য ও কৃষি ব্যবস্থার সুবিধার জন্য মেসোপটেমিয়ারা দক্ষিণের নিম্নাঞ্চলে বসতি গড়ে তোলে এবং সুমেরীয়দের নাম অনুসারেই এই যে দক্ষিণের নিম্নাঞ্চল, এই অঞ্চলটা পরিচিতি লাভ করে সুমের নামে। তাদের গড়ে তোলা সভ্যতা সুমেরীয় সভ্যতা নামে পরিচিত এবং একদল ঐতিহাসিক মনে করেন যে সুমেরীয়রা মধ্য এশিয়ার মালভূমি থেকে সমুদ্রপথে আগমন করেছে। আবার অন্য দল মনে করেন যে পারস্যের সুসা অঞ্চল থেকে তারা আগমন করেছে এবং ভারতীয় ঐতিহাসিকরা মনে করেন তারা যাযাবর ছিল এবং ভারতীয় ঐতিহাসিকরা আরও মনে করেন যে তারা বিভিন্ন পশুর জীবাশ্ম দেখে তারা বলেন যে তাদের পশুপ্রীতি ছিল। এবং এছাড়াও একদল নৃপতি মনে করেন সুমেরীয়দের চুল কালো ছিল বলে এদেরকে এই ধারণা করা হয় যে কালো মাথা থেকে এই সুমের নামের উৎপত্তি। তো আমরা জানলাম যে এইভাবে সুমেরীয়দের উৎপত্তি হয়েছে বা তাদের নামকরণ এভাবে হয়েছে। এক একজনে এক এক মত প্রকাশ করেছেন এবং তারা খ্রিস্টপূর্ব 4000 অব্দের দিকে এই নিম্নাঞ্চলে আসছে
মেসোপটেমিয়ার নিম্ন অঞ্চলের দিকে আসছে উন্নত জীবনযাপনের জন্য এবং কৃষিকাজের সুবিধার জন্য। তারা আসলে এখানের আদি নিবাস তাদের এখানে ছিল না। আদি নিবাস কোথায় ছিল সেই সম্পর্কে একজন ঐতিহাসিক এক একটা মন্তব্য করেছে। সেই মন্তব্যের মধ্যে কেউ বলেছে যে মধ্য এশিয়ার মালভূমি থেকে সমুদ্রপথে এসেছে, কেউ বলেছে এরা পারস্যের সুসা অঞ্চল থেকে আগমন করেছে, আবার ভারতীয় ঐতিহাসিকরা বলেছে যে এদের আসলে কোথাওই কিছু নাই, এরা পুরোটাই যাযাবর, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াতো। এই তাদের মোটামুটি পরিচয় আমরা পেলাম। এখন আমরা দেখব তাদের জীবনযাপনটা কীরকম ছিল এবং সেটার উপরেই নির্ভর করে আমাদের এই সভ্যতায় তাদের অবদানটা কী ছিল। প্রথমেই আসি আমরা রাজনৈতিক কাঠামোটা কী ছিল। রাজনৈতিক কাঠামো সুমেরীয়দের কেন্দ্রীয় রাজনৈতিক কাঠামো ছিল না। আমাদের যেমন কেন্দ্র আছে ঢাকা, ঢাকাকে কেন্দ্র করে আমাদের কিন্তু রাজনৈতিক শাসন ব্যবস্থা বা প্রশাসন বা যাই কিছু বলো সব কিছু চলছে। তো সেরকম তাদের ওরকম কেন্দ্রীয় কোনো কাঠামো ছিল না। ইট না উরুক, যার আরেকটা নাম বলা হয় ওয়ারাক, উর, নাগাস, ত্রিপুর, এরিদুন, এইগুলি ছিল তাদের উল্লেখযোগ্য নগর রাষ্ট্র। প্রত্যেকটি নগরের আলাদা প্রশাসন এবং দেবতা ছিল। প্রশাসন মানে কি, শাসন ব্যাপারে যে দেখাশোনা করে সেরকম প্রশাসন ছিল আলাদা, আবার দেবতাও ছিল আলাদা। আর শুধু সামরিক প্রয়োজনীয় সুমেরীয়রা কেন্দ্রীয় সংগঠন বা কনফেডারেশন গড়ে তুলত। এছাড়া তাদের কোনো কেন্দ্রীয় শাসন ব্যবস্থা বা সংগঠন ছিল না সামরিক প্রয়োজন ছাড়া। এবং নগর রাষ্ট্রের প্রধানকে বলা হতো পাতেসি। এখানে আমি পাতেসির অঙ্কিত ছবি দিয়েছি। এই হলো পাতেসি, এই পাতেসি এ হলো গিয়া নগর রাষ্ট্রের প্রধান এবং তিনি একাধারে নগরপতি, সেনাপতি ও সেচ ব্যবস্থার নিয়ন্ত্রক। বিশেষ সময় তার ক্ষমতা বৃদ্ধি পেত। এই হলো মোটামুটি রাজনৈতিক কাঠামো। এবং এর থেকে আমরা কিন্তু যেটা পেলাম তা কিন্তু দেখি যে সভ্যতায় তাদের অবদান ছিল, অনেকটাই ছিল বলা যায়। এরপরে আমরা একটু আসি যে এরপরে হলো গিয়ে অর্থনৈতিক কাঠামো। অর্থনৈতিক কাঠামো সুমেরীয়দের অর্থব্যবস্থা জটিল ছিল না। তাদের প্রধান পেশা ছিল কৃষি এবং জমা জমিতে সাধারণ কৃষকদের সত্ত্ব বা অধিকার বলবৎ ছিল। তাদের সেচ ব্যবস্থা উন্নত হওয়ার কারণে প্রচুর পরিমাণে ফসল এখানে উৎপাদিত হইতো এবং কাঠের নাঙল ব্যবহার করত। সেই কাঠের নাঙলের একটা ছবি আমরা এখানে দিয়েছি। এই যে কাঠের নাঙল, এটা হলো নিচের দিকে ফলা, যেটাকে বলে মাটির ভিতর ঢুকিয়ে, এটার উপরে হাত দিয়ে চেপে মাটির দিকে এটা ঢুকিয়ে দিতে হয় এবং এখানে দুই পাশে পশু বাঁধে বা অনেক সময় যাদের পশু না থাকে অতি দরিদ্র অবস্থায় জীবনযাপন করে এরকম কিছু এখনও আমাদের দেশেও এক জায়গায় এরকম দেখা গেছে। অবশ্য এখন আছে কিনা, কিছু বছর আগে এরকম দেখা গেছে যে মানুষ টানছে এটাকে, হয় হাজব্যান্ড অথবা ওয়াইফ যে কোনো একজন টানছে বা বাবা টানছে, এখানে বাবা আর ছেলে আছে, মা এটাকে ধরে আছে, এরকম চিত্র দেখা গেছে। ঠিক তাদের সময় এই নাঙলের ব্যবস্থা ছিল। কাঠের নাঙল, ধাতু নির্মিত কাস্তে, নিড়ানি ইত্যাদি দ্বারা উন্নত কৃষি ব্যবস্থা তারা গড়ে তোলে। শাসক, যাজক, ভূস্বামী, সামরিক কর্মকর্তা, স্বাধীন কৃষক এবং কোনো কোনো ক্ষেত্রে ভূমিদাসের নিয়ন্ত্রণেও এই কৃষি জমি ছিল। বছরে 3টি ফসল উৎপাদিত হতো। উৎপাদিত ফসলের মধ্যে তাদের উল্লেখযোগ্য ছিল গম, যব, বার্লি, খেজুর ও শাকসবজি। তারা চাকাওয়ালা গাড়ি ও ঘোড়া গাড়ির মাধ্যমে ফসলাদি এক স্থান হতে অন্য স্থানে আনা নেওয়া করতো। এই যে চাকা দেওয়া গাড়ি, এই চাকাওয়ালা গাড়ি কিন্তু এখানে সেই ছবিটা দিয়েছে, চাকাওয়ালা গাড়ি, এই চাকা, এবং এখানে তাদের একটা ঝুড়ির মতো থাকতো, সেটায় তারা শস্যাদি নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেত। এখানে তোমাদের আরও একটা চিত্র দিয়েছি যেটা এই কৃষিকাজ করছে, কৃষিকাজের একটা ছবি দিয়েছি এবং এই কিছু মাছ নিচে দেখা যাচ্ছে। তার মানে তারা কৃষি উপর অনেকটাই নির্ভরশীল, অনেকটা না পুরোটাই নির্ভরশীল। সেই সাথে তাদের কৃষি ফসলও যেমন হতো তেমনি নদীতে মাছও ছিল। এটাও একটা দেয়াল চিত্র, দেয়ালে অঙ্কিত ছিল তাদের সময়। এর থেকে তাদের জীবন প্রণালীটা কিছুটা উপলব্ধি করা যায়।
এই চাকাওয়ালা গাড়ির মাধ্যমে তারা ফসলাদি এক স্থান থেকে আরেক স্থানে নিত এবং তাদের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক উৎস ছিল বাণিজ্য। প্রথম উৎস কৃষি এবং দ্বিতীয় উৎস ছিল আর্থিক, যেটা দিয়ে পেত অর্থ, যেটা দিয়ে যোগান হতো, সেই উৎসটা ছিল বাণিজ্য। ধাতু, কাঠ, কৃষিজাত, শিল্পজাত দ্রব্যসমূহ পার্শ্ববর্তী উত্তর ও পশ্চিমের নিচু উপত্যকার অঞ্চলসমূহের সাথে আমদানি রপ্তানি চলত। প্যালেস্টাইন, ফিনিশিয়া, ক্রিট, ইজিয়ান, এই এশিয়া মাইনর, এই সমস্ত অঞ্চলের সাথে তাদের বাণিজ্যিক সম্পর্ক ছিল। আমি এখানে এই দেশ কয়টা একটু লিখে দিচ্ছি তোমাদের মনে রাখার জন্য, যে কোন কোন দেশের সাথে তাদের বাণিজ্যিক সম্পর্ক ছিল। প্যালেস্টাইন, প্যালেস্টাইন, ফিনিশিয়া, ফিনিশিয়া, ক্রিট, ইজিয়ান। এই ক্রিট, ইজিয়ান এগুলো কিন্তু দ্বীপপুঞ্জ, দ্বীপ, এবং এশিয়া মাইনর। এশিয়া মাইনর এইগুলোর সাথে তাদের বাণিজ্যিক সম্পর্ক ছিল। এছাড়া উত্তর ভারতে প্রাপ্ত সিল দেখে মনে করা হয় সম্ভবত তাদের সাথেও বাণিজ্যিক সম্পর্ক ছিল এবং বিনিময়ের মাধ্যম হিসাবে তারা কী ব্যবহার করত? সোনা ও রূপা। তাদের আরেকটা ব্যবসা চালু ছিল, সেটা হলো সুদের ব্যবসা। সুমেরীয়রা তামা ও টিন আমদানি করত। তো এই আলোচনায় আমরা দেখতে পাচ্ছি তাদের অর্থনৈতিক অবস্থা ভালো ছিল, যথেষ্ট ভালো ছিল, যেটা বর্তমান সভ্যতার সাথে অনেকটাই মিলে যাচ্ছে বর্তমানের সাথে। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এদের কাছ থেকে এই সভ্যতা অনেকটাই, সুমেরীয়দের কাছ থেকে অর্থনৈতিক ক্ষেত্রে সভ্যতা অনেকটাই ঋণী। এরপর আমরা আসি সুমেরীয়দের সমাজ কাঠামো কেমন ছিল। সুমেরীয়র সাধারণত 3 শ্রেণীর লোক পরিলক্ষিত হয় সুমেরীয়দের সমাজে, যেমন অভিজাত সম্প্রদায়। অভিজাত সম্প্রদায়ের মধ্যে ছিল রাজা, রাজ পরিবার, পুরোহিত, সামন্ত প্রভু, রাজকীয় উপদেষ্টা, উচ্চপদস্থ কর্মকর্তা বৃন্দ, এবং দ্বিতীয় শ্রেণীতে ছিল চিকিৎসক, শিক্ষক, ক্ষুদ্র ব্যবসায়ী, স্বাধীন কৃষক, কারিগর ও শ্রমিক, এবং তৃতীয় শ্রেণী বা সর্বনিম্ন শ্রেণীতে ছিল ভূমিদাস ও কৃতদাসরা। এবং দেখা গেছে যে এই ভূমিদাসরা কখনো স্বাধীন নারীকে, যুদ্ধে স্বাধীন নারীকে তারা বিয়ে করতে পারতো না। রাজা ছিল একাচ্ছত্র ক্ষমতার অধিকারী, তবে নগরে অবস্থিত মন্দিরের কর্তৃত্ব ছিল পুরোহিতের হাতে এবং উচ্চ শ্রেণী কর্তৃক নিম্ন শ্রেণী শোষিত হতো। আরও ছিল যুদ্ধে পরাজিত যোদ্ধা ও নিঃস্ব ব্যক্তিরা দাস শ্রেণীতে পরিণত হতো। এছাড়া হাটে বাজারেও দাস বিক্রিত হতো, যেটা আমাদের সময় বিকৃত হয় না, কিন্তু অন্যান্য দিকগুলো অনেকটাই আমাদের সাথে মিল আছে। আমাদের সমাজেও শ্রেণী বিভক্ত কিন্তু লোকজন, যদিও এখন আগের তুলনায় কিছুটা কমেছে, তারপরও দেখা যায় যে উচ্চ শ্রেণী, মধ্যবিত্ত আমাদের সমাজে আছে এরকম, ঠিক এদেরও এরকম ছিল কিছুটা, তাদের সাথে মিল। এবং আমি এখানে একটা ছবি দিয়েছি, এটা একটা অঙ্কিত ছবি। এটা হলো গিয়ে উচ্চ শ্রেণীর বা অভিজাত শ্রেণীর, প্রথম শ্রেণীর যারা ছিল সুমেরীয় সমাজে, তাদের একটা ছবি। তো আমরা এই পেলাম সমাজ কাঠামো কেমন ছিল, এবং আমরা দেখলাম সেখানেও যা আছে সে সাথে আমাদের এই সভ্যতা অনেকটাই ঋণী, এটা বলা যায়। এবং তাদের সমাজের বৈষম্যমূলক এবং শ্রেণীবিভক্ত ছিল। এবং আরও একটা ব্যাপার ছিল যে তাদের পরিবার ছিল পিতৃতান্ত্রিক, তবে এটা আমাদেরও এখন পিতৃতান্ত্রিক, এবং তবে নারীরা ব্যক্তিগত সম্পত্তি রাখতে পারত। বর তার সম্ভাব্য স্ত্রীকে যৌতুক দিত। সুমেরীয় সমাজে প্রথমে নারীদের মর্যাদা অনেক উঁচুতে থাকলেও পরবর্তীতে নারীদের মর্যাদা ক্ষুণ্ণ হতে থাকে। তো সব মিলিয়ে আমরা দেখি সমাজের অবস্থা মোটামুটি ছিল এবং আমাদের সাথে অনেকটাই সভ্যতা আর দিক থেকে অনেকটাই তারা উন্নত সভ্যতায় ছিল এই সমাজ ব্যবস্থায়। শুধু একটু দাস ব্যবসাটা একটু তাদের এই দিক থেকে একটু পিছিয়ে ছিল। এই যে দাস
কেনা বেচা এই দিক থেকে একটু পিছিয়ে ছিল। অন্য দিক থেকে দেখা যায় যে মোটামুটি তাদের সমাজ ব্যবস্থা খারাপ ছিল না। এরপরে আমরা আসি সুমেরীয়দের ধর্ম। ধর্মে হলো গিয়া তারা অনেক দেবদেবীতে বিশ্বাসী ছিল, কারণ যে কোনো সময় যে কোনো কিছু থেকে বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্যই তারা এক একটা দেবতাকে মানত। এই কারণে তারা দেখা যায় প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন কাজের জন্য বিভিন্ন দেবদেবীর পূজা করত। যেমন সূর্যের দেবতা সামাস, বন্যা বৃষ্টি এবং বাতাসের দেবতা এনলিল, পানির দেবতা এনকি, প্রেম ও উর্বরতার দেবী হলো ইস্তার, প্লেগ রোগের দেবতা নারগাল ইত্যাদি দেবতা ছিল প্রধান। এছাড়াও নগরের জন্য ভিন্ন ভিন্ন দেবতা ছিল, যেমন উরুক নগরীর দেবী ছিলেন ইনিনি, এবং কারের নগরের রক্ষাকারী হিসেবে মর্যাদা দেওয়া হতো এনলিল দেবতাকে। এনকি দেবতাকে কৃষক কুলের এবং অত্যন্ত মর্যাদা দান করত কৃষকরা এই এনকিকে। প্রত্যেক নগরে একটি কেন্দ্রীয় মন্দির ছিল। উর নগরীতে নির্মিত জিগুরাত মন্দির, জিগুরাত মন্দিরটা হলো গিয়া 7টি স্থাপত্য দিক থেকে উল্লেখযোগ্য সংযোজন। এর 7টির মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হলো গিয়া উপাসনালয় এবং শস্যগোলা বলা হতো ওটাকে, সেনা ছাউনি, কোষাগার, সচিবালয় ইত্যাদির মর্যাদা ভোগ করত। এখানে আমি জিগুরাত মন্দিরের ছবিটা দিয়েছি, এই হলো জিগুরাত। আর যে কয়জন দেবতা বললাম তার মধ্যে ইনি হলেন ইস্তার, আর ইনি হলেন নগরীর উরুক নগরীর দেবতা ছিলেন ইনিন। আর পানির দেবতা, এটা তোমাদের বইয়ে পাঠ্য বইয়ে আছে, পানির দেবতা হলো গিয়ে ইনি এনকি। তো ধর্মীয় ব্যাপারটা আরও একটু আছে তাদের ধর্মীয় ব্যাপার, যেটা হলো গিয়া দেবদেবীর সন্তুষ্টির জন্য তারা গৃহপালিত পশু যেমন গরু, ছাগল, ভেড়া, কবুতর ইত্যাদি তারা উৎসর্গ করতো। এছাড়া ফলমূল, মাখন, ঘিও উৎসর্গ করত এবং তারা পরকালে বিশ্বাসী ছিল না। তবে অনেকে ধর্মীয় প্রধান রাজার সঙ্গে কবরস্থ হওয়ার জন্য চেতনানাশক মদ পান করে একই কবরে কবরস্থ হতো, যেটা আমাদের ধর্ম এগুলো মানে না। কাজে আমরা এগুলো সম্পর্কে অতটা আগ্রহীও না। তবুও আমাদের অন্যান্য ধর্মের ক্ষেত্রে হয়তো সুমেরীয়রা অবদান রেখে গেছে, কিন্তু আমাদের ধর্মের সাথে এদের একদমই যায় না। যার কারণে এক্ষেত্রে আমরা দেখি সভ্যতায় তারা কী অবদান রেখেছে। হয়তো জিগুরাতটা একটু সভ্যতা অবদান রেখেছে এটা বলা যায়, কারণ এখন পর্যন্ত এই জিগুরাত আছে, যেটা লোকের কাছে দর্শনীয় স্থান। এই গেল তাদের ধর্মীয় অবস্থা। এখন আমরা আসি তাদের লিখন পদ্ধতি। তাদের লিখন পদ্ধতিতে মৌলিকত্বের কোনো ছিল না, মৌলিকত্বের কোনো ছাপ রাখতে তারা সক্ষম হয়নি। খ্রিস্টপূর্ব 3500 অব্দে তারা প্রথমে চিত্রভিত্তিক, পরে চিত্রলিপি এবং শেষে কিউনিফর্ম লিপি এটা আবিষ্কার করতে সক্ষম হয়। তবে তারা কোনো বর্ণমালা সৃষ্টি করতে পারে নাই। এছাড়া ব্যাকরণের যে ক্রিয়া, সর্বনাম, বিশেষণ এই সমস্ত উপসর্গ না থাকা অর্থ বোধগম্য করতে ভীষণ অসুবিধা হতো। নলখা, গ্রাব বা মানুষের মাথার খুলি, পাখি, মাছ কিংবা বর্ষা ব্যবহার করে তারা মনের ভাব ফুটিয়ে তুলতে চেষ্টা করত। খ্রিস্টপূর্ব 2500 অব্দে সুমেরীয় অঞ্চলে কয়েকটি কর্ণিক বিদ্যালয় স্থাপিত হয়েছিল এবং তারা কাদামাটি আগুনে পুড়িয়ে কখনো একটি অক্ষর বা কখনো স্বরবর্ণ, কখনো একটি শব্দ, এমনি মোট 500 এর বেশি কিলকার সাংকেতিক চিহ্ন তারা ব্যবহার করত। এবং তোমাদের বইয়ের চিত্রটি আমি এখানে তুলে ধরেছি যে কিভাবে তারা একের পর এক, এই যে প্রথমে হলো গিয়া চিত্রলিপি ছিল এটা, এরপর চিত্রলিপির পরবর্তীতে রূপ আবার একটু উন্নত ধরনের, এরপরে প্রাথমিক ইউনিফর্ম এটা ছিল, এটা হলো অ্যাসারিয়রা আবার এরকম করছে, যার অর্থ হলো মাটি।
এইভাবে তাদের ইউনিফর্ম লিখন পদ্ধতি ছিল। এবং এটা হলো গিয়ে একটি মানুষের ভাস্কর্যের হাতের উপরে এই কিছু লিখন পদ্ধতি তাদের ছিল। আর এটা হলো সেই আমলের যেটা ঐতিহাসিকরা পেয়েছেন এবং ঐতিহাসিকদের থেকে নেওয়া এই ছবিটি, সেই সময়কার কিলকার পদ্ধতিতে লেখা এই ছবিটি। তো এই গেল তাদের লিখন পদ্ধতি। এরপরে আমরা আসি তাদের সাহিত্য কেমন ছিল। সুমেরীয় সাহিত্য রাজাদের সাথে দেবতাদের সম্পর্ককে কেন্দ্র করে প্রথম রচিত হয়েছে। মানে দেবতার সাথে রাজার যে সম্পর্ক, এটাকে নিয়ে লিখতে গিয়েই তাদের সাহিত্য রচনা হয়েছে। এক কথায় বলা যায় তাদের সাহিত্যটা ছিল পুরা কাহিনী নির্ভর। তাদের বিখ্যাত মহাকাব্য গিলগামেশ মহাকাব্য এবং সত্যেন সেন ও আসাবুর রহমান মানব সভ্যতার উৎলগ্ন নামে একটা গ্রন্থে গিলগামেশের বীরত্ব বর্ণনা করেন। এখানে আমি একটু গিলগামেশের ছবি দিয়েছি, যে এটা হলো গিলগামেশ, এটা হলো সুমেরীয়দের তৈরি একটি ভাস্কর্য, আর এটা হলো একটি বাটি উপর শিল্পকর্ম অঙ্কিত করা হয়েছে। মানে তাদের সাহিত্যটা বোঝানোর জন্য আমি এই 3টা ছবি ব্যবহার করেছি। তো আমরা দেখেছি সাহিত্যের দিক থেকেও তারা অনেকটাই আগানো ছিল। এখন আমরা যা আলোচনা করলাম তার থেকে কিন্তু আমরা পেলাম যে তাদের অবদানটা কি ছিল সভ্যতায়। তো এই পিছনের আলোচনা থেকে সভ্যতার যা অবদান ছিল সেই সাথে আমি আরও কিছু অ্যাড করেছি ছবির মাধ্যমে, এই সুমেরীদের অবদানগুলো বলে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি জিগুরাতটা পশ্চিম ইরাকে আজও আছে এবং 41 বছরের পুরানো জিগুরাত, কিন্তু এখানে এখনও সেই আকর্ষণ, সেই দর্শনীয় লোকের পদচারণা সব এত আছে যে এর থেকে বোঝা যায় যে সুমেরীয়দের সভ্যতায় অবদান কতটা ছিল। এটা হলো গিয়ে অঙ্কের হোমওয়ার্ক, প্রাচীনতম নিদর্শন এটা পাওয়া গেছে। তাইলে তাদের সময় এই গণিত শাস্ত্র ছিল, এটা তার প্রমাণ। এটা হলো জ্যোতিষ নক্ষত্রের গতিবিধি বোঝার ম্যাপ এবং এটা 55,000 বছরের পুরানো। তো এর থেকে বোঝা যায় যে তাদের জ্যোতিষশাস্ত্রের অবদান তাদের ছিল। আর এটা হলো জ্যামিতি, এই জ্যামিতি তাদের ছিল, জ্যামিতি, গণিত, স্থাপত্য ভাস্কর্য এবং এছাড়াও তাদের আরও বিভিন্ন ব্যাপারে অবদান ছিল। তার মধ্যে বিজ্ঞানে অবদান ছিল তাদের চিকিৎসা অবদান ছিল, এবং এই নক্ষত্রের গতিবিধি, সেটা জ্যোতিষশাস্ত্র, সেটা তো ছিল। এই সব দিক থেকে আলোচনা করলে দেখা যায় যে সভ্যতায় সুমেরীদের অবদান অত্যন্ত অধিক। এবং এই সভ্যতায় যে তাদের অবদান আছে এটা অস্বীকার করার কোনোই কারণ নেই। তাদের সভ্যতা অবদান অপরিসীম। এখন আজকে আমরা ক্লাস এ পর্যন্তই শেষ করলাম। তোমরা একটু পড়ে আসবে এবং আগামী ক্লাসে সুমেরীয় সভ্যতাটা পড়বে, কারণ আমরা গত ক্লাসে মিশরীয় সভ্যতা যা পড়াইছি সেখানের সাথে কিন্তু যদি দেখো তাহলে সুমেরীয়দের অবদান কিন্তু অনেকটাই মিল আছে এবং এর থেকেও বেশি মিল আমরা পাবো বেবিলনীয় সভ্যতায়। কেননা মিশরীয় সভ্যতার সুমেরীয় সভ্যতা এবং বেবিলনীয় সভ্যতা দুইটাই হলো মেসোপটেমিয়ায় যে বিচ্ছিন্ন কিছু সভ্যতা ছিল সেইগুলো একত্রিত হয়ে তো মেসোপটেমিয়া সভ্যতা, সেই যে বিচ্ছিন্ন সভ্যতাগুলোই হলো গিয়ে এই সুমেরীয় সভ্যতা, বেবিলনীয় সভ্যতা। অতএব তোমরা সুমেরীয় সভ্যতাটা ভালো করে পড়লেই বেবিলনীয় সভ্যতাটা আগামী ক্লাসে বুঝতে তোমাদের সুবিধা হবে। তো এখন আমরা একটু অন্য প্রসঙ্গে আসি, আমাদের ক্লাস যেহেতু শেষ। ড্রাগ কখনোই কিন্তু ভালো কিছু করে না, ড্রাগ ধ্বংস করে, শুধু মানুষকে না জাতিকে ধ্বংস করে দেয়। তাই আমি আশা করব আমার ছাত্রদের বা আমার স্টুডেন্টদের কখনো যদি কোথাও এরকম ড্রাগের সম্মুখীন বা মাদকাসক্তি কোনো লোকের সম্মুখীন হয় তাইলে আমি মনে করি তোমরা সেটাকে প্রতিহত করার চেষ্টা করবা, স্ট্রংলি তার বিরুদ্ধে তোমরা দাঁড়াবা এবং তাতে যদি তোমাদের প্রয়োজন পড়ে
প্রশাসনের সাহায্য নিবা, তবুও কোনো কম্প্রোমাইজ করবা না। আর আমরা যেহেতু করোনাকালীন সময় অতিক্রম করছি, তাই স্বাস্থ্যবিধি মেনে চলো তোমরা, এবং সামাজিক দূরত্ব বজায় রেখো, সুস্থ থেকো, ভালো থেকো, করোনা মুক্ত থেকো। থ্যাঙ্কস, সবাই ভালো থেকো।